হ্যালো বন্ধুরা, আপনাদেরকে আবারও আরেকবার স্বাগতম ডিজাইন কাজের পক্ষ থেকে। আমি এম জাহিদুর রহমান আপনাদেরকে HTML5 এবং CSS3 এর আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। তো আমরা এর আগে যেটা শিখেছি সেটা হচ্ছে ULLI এবং আনঅর্ডার্ড লিস্টের সাথে সাথে আমরা OL শিখেছি, DL শিখেছি, ডেফিনেশন লিস্ট। এরপরে আরও অনেকগুলো ট্যাগ শিখিয়েছি। তো আজকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্যাগ শিখতে যাচ্ছি এবং সাথে CSS এর কিছু প্রপার্টিজ শিখতে যাচ্ছি। তো আমরা বেশ কিছু ট্যাগ অলরেডি লিস্ট করে রেখেছি যেগুলো আসলে আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো ট্যাগ বিভিন্ন কালার দিয়ে করা রয়েছে। তো এই ট্যাগগুলো আমরা আজকে শিখতে যাচ্ছি। সো আমরা এর আগের ক্লাসে ডক টাইপ, HTML, বডি, এরপরে একের পরে একের যে ট্যাগগুলো আছে যেমন হেড, লিঙ্ক, মেটা, টাইটেল, AP, IMG, BR, এরকম করে অনেকগুলো ট্যাগ শিখেছি। UL, OL, LI, এরকম HM থেকে H6, HR, এই ট্যাগগুলো শিখে ফেলেছি। তো আজকে আমরা যে ট্যাগটা শিখতে যাচ্ছি সে ট্যাগটা হচ্ছে div। ডিপ ট্যাগটা আসলে কি, এটা আমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে, কারণ একটা ওয়েবসাইটে নর্মালি দেখা যায় যে ডিপ ট্যাগটা সব থেকে বেশি ইউজ হয়। আমরা এর আগের ক্লাসে ক্লাস সম্পর্কে এবং আইডি সম্পর্কে বলেছি। তো এবারে আমরা একটু ডিপ সম্পর্কে আলোচনা করি। ডিপ বলতে বোঝায় যে কোনো ওয়েবসাইটের এক একটা ডিভিশন। যেমন একটা ওয়েবসাইটের বিভিন্ন সেকশন হতে পারে। আমরা যদি কোনো ওয়েবসাইটে যাই, যেমন আমরা যে কোনো একটা ওয়েবসাইট ওপেন করতে পারি। সাপোজ আমরা designcraze.com আমাদের অফিসিয়াল ওয়েবসাইট যেটা, সেটা ওপেন করলাম। তো এখানে আমরা যদি একটু আমাদের ফায়ারবাক্স সফটওয়্যারটা দিয়ে চেক করি, দেখা যাবে যে এখানে অনেকগুলো ডিভিশন আছে। যেমন আমরা এখানে হাইলাইট করলে দেখতে পাই উপরে এটা একটা ডিভিশন। আসলে আমার প্রথমে উপরের হেডার সেকশনটা সম্পূর্ণ একটা ডিভিশন, তার ভেতরে আরও অনেকগুলো ডিভ নিয়ে আমরা এই নিচে বাম পাশে দেখতে পাচ্ছি আমার কার্সার যেখানে আছে, সেই ডিভের ভিতরে আরও ডিভ নেয়া, তার ভেতরে হয়তো আরও ডিভ নেয়া, এরকম করে ডিভিশন বাই ডিভিশন ভাগ করে আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করি সাধারণত। তো আমরা এই ডিভিশন বাই ডিভিশন যে কাজটা করা হয় সেটাই আজকে দেখব। তো আমি প্রথমে আমার এই ডিভটাকে একটা ক্লাস অ্যাট্রিবিউট দিতে পারি। ধরে নেই আমাদের ক্লাসের নাম ABC। তো এই ডিভটাকে আসলে কি করে ওয়েবসাইটে শো করানো যায়, আমরা যদি ফায়ারফক্স দিয়ে আমাদের প্রজেক্টটাকে ওপেন করি, তো স্বাভাবিকভাবে প্রথমে কিছুই দেখা যাবে না, যেহেতু আমরা একটা ডিভ নিয়েছি অলরেডি। তো সেটা আমরা ফায়ারবাক দিয়ে একটু দেখে নিই। আমি ফায়ারবাক সম্পর্কে আপনাদেরকে পরে বলবো। এখানে ধরলে কিছু দেখা যাচ্ছে না, এর কারণ হচ্ছে আমরা এই ডিভে কোনো CSS প্রপার্টিজ ইউজ করিনি। তো আমাদেরকে প্রথমে এই ডিভের জন্য CSS প্রপার্টিজ ইউজ করতে হবে। তো আমরা একটা CSS ফাইল ক্রিয়েট করি। আমাদের ফাইল সেকশন থেকে ফাইলটা নিয়ে আসি। ফাইলটা নিয়ে এসে আমাদের প্রজেক্টের নাম ছিল, এক মিনিট, আমি প্রজেক্টটা কি নামে সেভ করেছি সেটা দেখতে হবে। খুব সম্ভবত এটা। আমরা একটা ফাইল নিই, ক্যাসকেড স্টাইল শিট, CSS ফাইল, নাম দিলাম style.css। style.css দিয়ে আমরা ফাইলটাকে সেভ করলাম। আমাদের এর আগের বারের মতো ঠিক একইভাবে আমরা একটা টাইটেল যোগ করে নিই, গেট ইনটু ডিপ। আমরা আজকে খুব গভীরে শিখতে যাচ্ছি। আমরা লিঙ্ক করতে পারি। আমি শর্টকাটে লিঙ্কটা করে ফেললাম, কারণ এটা টাইম অনেক কম নেবে। আমি আপনাদেরকে দেখাবো কি করে শর্টকাটে করতে হয়, হয়তোবা পরবর্তী ক্লাসে দেখাবো।
আমাদের এই যে সিএসএস ফাইলটা দেখা যাচ্ছে, এখানে আমরা আমাদের এবিসি ক্লাসটা নিব। তো আগেই যেমন বলেছি যে এবিসি ক্লাস, যে কোনো ক্লাসের উপরে কাজ করতে গেলে আমাদের প্রথমে ডট ইউজ করতে হয়, তারপরে ক্লাসের নামটা দিতে হয়, এরপরে সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়, কার্লি ব্র্যাকেট দিতে হয়, এর ভেতরে আমরা আমাদের প্রপার্টিজ লিখব। তো আমরা একই সাথে নতুন ট্যাগ এবং বিভিন্ন নতুন প্রপার্টিজ দেখব সিএসএস এর। তো আমরা প্রথমে উইথ নিব। সো উইথটা কি? উইথটা হচ্ছে কতখানি চওড়া হবে একটা ওয়েবসাইটের যে কোনো ট্যাগ বা একটা HTML5 পেজের যে কোনো ট্যাগ কতখানি চওড়া হতে পারে। ধরলাম আমরা এই ডিপটাকে 800 পিক্সেল দেব। তো আমরা 800 পিক্সেল দিয়ে দিলাম। শুধুমাত্র ওয়েট দিলে হবে না, কারণ হচ্ছে আমাদের ওয়েবসাইটে আমরা যদি দেখতে পারি যে ডিপটা এখনও পাচ্ছে না। কেন পাচ্ছে না? এর কারণ হচ্ছে এই ডিপটা শুধুমাত্র ওয়েট পেয়েছে, হাইট পাইনি। আমরা যদি হাইট এটাকে 500 একটু কমিয়ে দিই, 300 পিক্সেল দিই, তো কি হবে? এবারে আমরা আমাদের ওয়েবসাইটটা রিফ্রেশ করলে দেখতে পাবো, জাস্ট সিলেক্টর দিয়ে ধরলে দেখা যাচ্ছে যে ডিপটা তার হোয়াইট এবং হাইট দুটোই পেয়েছে। তো আসলে এখানে সিলেক্ট করলে দেখা যাচ্ছে, কিন্তু আমাদের নর্মাল ওয়েবসাইটে দেখা যাচ্ছে না। এর কারণটা কি হতে পারে? প্রথমত আমাদেরকে এটা মনে রাখতে হবে যে আমাদেরকে অবশ্যই ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে, না হলে সেটাকে দেখা যাবে না। কারণ আপনার যদি সম্পূর্ণ ট্রান্সপারেন্ট হয়, ব্যাকগ্রাউন্ড কালার না দেওয়া অর্থ তার কোনো কালার নেই। সো এটা সম্পূর্ণ ট্রান্সপারেন্ট, অনেকটা বলতে পারেন কাচের মতো। তো সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে। আমরা এই একই সাথে ব্যাকগ্রাউন্ড সম্পর্কেও জানবো। যেমন ব্যাকগ্রাউন্ড কালার দিতে গেলে কি করতে হয়? আমাদের ব্যাকগ্রাউন্ড কালার টাইপ করতে হবে, ব্যাকগ্রাউন্ড কালার আমরা কি করে দিতে পারি? আমরা এর আগে দেখিয়েছি রেড, গ্রিন, ব্লু, এইভাবে কোড লিখেছি, কিন্তু আসলে আমাদের নর্মালি ওয়েবসাইটে যে কোডটা থাকে সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই থাকে হেক্সাডেসিমাল কালার কোড, সংক্ষেপে বলা হয় হেক্সা কোড। তো হেক্সা কোডটা সাধারণত 6 ডিজিটের হয়। যেমন আমরা যদি এটাকে রেড করতে চাই, হেক্সা কোডটা হবে অনেকটা FF0000। তো আমরা এটাকে সেভ করি, সেভ করে ওয়েবসাইটে একটু চেক করে দেখি যে আমাদের ওয়েবসাইটটা লাল কালারের হয়ে গিয়েছে। আমাদের একসাথে অনেক কিছুই শিখতে হবে। যেমন দেখা যাচ্ছে এই যে পেজটায় বামে এবং উপরে সামান্য ফাঁকা রয়েছে। তো এই ফাঁকাটা আসলে কেন হয়? এটা আমরা অনেকেই প্রশ্ন করি। আসলে আমাদের যে HTML পেজটা হয় সেটা নর্মালি বডি থেকে কিছুটা মার্জিন ছেড়ে দিয়ে তারপরে কাজ করে, অর্থাৎ বডি ট্যাগ কিছুটা মার্জিন নিয়ে নেয়। তো আমাদের কি করতে হবে? সেই বডি ট্যাগটা সেই মার্জিনটাকে সরাতে হবে। স্বাভাবিকভাবে বডি ট্যাগ নিশ্চয়ই এবিসি ক্লাসের বাইরে, তো ঠিক সেই জন্য আমরা বডি ট্যাগটাকে উপরে লিখব। আমি আগেই বলেছি বডি ট্যাগ একটা বাই ডিফল্ট একটা মার্জিন নেয়। এরকম আরও অনেক ট্যাগ রয়েছে যেগুলো বাই ডিফল্ট মার্জিন নেয়, কোনোটা বাই ডিফল্ট প্যাডিং নেয়। তার ভিতরে H1 থেকে H6, P, HR এরা বাই ডিফল্ট কিছু মার্জিন নেয়। এরপরে আছে UL, OL, এরা বাই ডিফল্ট মার্জিন এবং প্যাডিং নেয়। উপরে এবং বামে চারদিকেই মোটামুটিভাবে মার্জিন নেয় এবং প্যাডিং নেয়। তো আমরা প্রথমে বডি ট্যাগটা নিয়েই কাজ করি। বডি ট্যাগটাকে আমরা বললাম যে মার্জিন নেয় যেহেতু, তাই আমরা মার্জিনটাকে 0 করে দেই। আমরা স্বাভাবিকভাবে দেখতে পাবো যে মার্জিনটা এবার 0 হয়ে গিয়েছে বডি ট্যাগের। এজন্য ডিপটা একেবারে উপরে কোণা থেকে শুরু হয়েছে। তো আমরা আজকে মার্জিন সম্পর্কেও জানবো। আসলে আমাদের নর্মালি আমরা মনে করি HTML5 এবং CSS3-তে অনেক কিছু নতুন শিখতে হবে। আসলে তা নয়। সব মিলে HTML এবং CSS-এ দেখা যাচ্ছে যে আমাদের হাতে গোনা কিছু কাজই বেশিরভাগ ক্ষেত্রে করতে হয়। যেমন আমরা যদি HTML5-এর কথা চিন্তা করি, সর্বসাকুল্যে 70 থেকে 80টা ট্যাগ, যারা খুব বেশি ট্যাগ ইউজ করেন তারাও 70 থেকে 80টা ট্যাগের উপরে ইউজ করেন না। তবে এর ভিতরে দেখা যাচ্ছে যে আপনার ম্যাক্সিমাম
40টা ট্যাগ খুব বেশিবার ইউজ হয়, বাদ বাকি ট্যাগগুলো ইউজ হয় না বললেই চলে। আমি সেগুলো দেখাবো, পার্ট বাই পার্ট করে আপনাদেরকে দেখাবো। এবং সিএসএস প্রপার্টিজের ক্ষেত্রেও আনুমানিক 50টা প্রপার্টিজের মতো ইউজ হয়, যেগুলো আমাদের সবসময় কাজে লাগে। তো আমরা যদি এই ডিপটাকে মাঝে আনতে চাই, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা এই ডিপটাকে মাঝে আনতে চাইলে আমাদেরকে মার্জিন দিতে হবে। মার্জিন এবং প্যাডিং এই দুটো জিনিস আসলে কি, এটা আমি আপনাদেরকে আরও বিস্তারিতভাবে বলবো। আমরা অনেকেই মনে করি যে যদি আমাদের পরীক্ষার খাতাকে হিসাব করি, তো আমাদের কাছে মনে হয় যে পরীক্ষার খাতাটা আসলে খাতা থেকে আমরা আসলে মার্জিন নিই। আসলে ব্যাপারটা ঠিক সেরকম না। আমরা পরীক্ষার খাতায় যেটা করি সেটা অনেকটা প্যাডিং, অর্থাৎ নিজের বডি থেকে বডির ভেতরে একটা অংশ ছেড়ে দিয়ে কাজ করা। তো এর অর্থ হচ্ছে আমাদের ওয়ার্ক এরিয়ার ক্ষেত্রে ওয়ার্ক এরিয়া যতটুকু হবে তার বাইরে আমাদের বডির যে অংশটুকু থাকবে সেটা প্যাডিং। আর মার্জিন বলতে বোঝায় দ্বিতীয় কোনো বস্তুর সাপেক্ষে আমরা কতটা দূরত্বে আছি, সেটা হচ্ছে মার্জিন। সো ধরি আমাদের এই ডিপটা উপর থেকে 10 পিক্সেল মার্জিন হবে। তো আমরা কি করতে পারি? মার্জিন টপ যদি আমরা ইউজ করি, মার্জিন টপ 20 পিক্সেল। তো কি হলো? আমাদের উপর থেকে 10 পিক্সেল নিচে নেমে গেল। ঠিক একইভাবে আমরা যদি মার্জিন লেফট ইউজ করি, সেখানে যদি 10 পিক্সেল আমরা দেই, তো স্বাভাবিকভাবে দেখা যাবে যে বাম থেকে 10 পিক্সেল সরে গেল। এখন আমরা বলতে পারি মার্জিন রাইট এবং মার্জিন বটম কি দেয়া যাবে? আমাদের এটা আসলে অনেকটা কমন সেন্সের ব্যাপার যে আমার ডিপটা রয়েছে বাম পাশে। তো আমি যদি মার্জিন লেফটে 20 পিক্সেল, মার্জিন রাইটে যদি আমি 20 পিক্সেল দিই, তো আসলে ব্যাপারটা এখানে আসে, অনেকটা এরকম আসে। তো আমার ডিপটা যেখানে বামে রয়েছে সেখানে আমার মার্জিন রাইট দেওয়ার কোনো যুক্তি হয় না। ঠিক একইভাবে বটমের ক্ষেত্রেও একই কথা বলতে পারি। হ্যাঁ, তারপরেও আমরা মার্জিন রাইট দিতে পারি কি করে? আমরা যদি মার্জিন লেফট না দিয়ে মার্জিন রাইট দিই, তো দেখা যাচ্ছে আমাদের এটাতে কোনো পরিবর্তন হয়নি। কিন্তু যদি আমরা ধরি 800 পিক্সেল দিলাম, অর্থাৎ ডিপটাকে আমরা ডান পাশ থেকে 800 পিক্সেল দিলাম, তো সেই ক্ষেত্রেও আমাদের কোনো পরিবর্তন হচ্ছে না। আসলে ব্যাপারটা কি, আমাদের সবসময় দেখতে হবে ডিভের পজিশনটা। ডিভ শুধুমাত্র ডিভ না, প্রত্যেকটা ট্যাগের পজিশনটা কোথায় আছে। সেই পজিশন যদি লেফট এবং টপে থাকে, তো আমাদের নর্মালি মার্জিনটা দিতে হবে লেফট এবং টপে। তারপরও বেশ কিছু ব্যতিক্রম আছে, যেমন আমরা যদি মাঝখানে নিতে চাই, তো সেই ক্ষেত্রে কি করব, অথবা কিভাবে কি মার্জিন দেব। আমরা যেমন মার্জিন টপ, মার্জিন রাইট এভাবে লিখলাম। এছাড়া আরও অনেক ওয়ে আছে মার্জিন লেখার, যেমন শুধুমাত্র মার্জিন লিখে আমরা চারপাশের মার্জিনটাকে বোঝাতে পারি। যেমন প্রথমটায় 10 পিক্সেল, আমরা 4 সাইডের জন্য চারবার মার্জিন লিখব। 10 পিক্সেল, 10 পিক্সেল, 10 পিক্সেল। অর্থাৎ এখানে প্রথম 10 পিক্সেলটা হচ্ছে টপ থেকে কতটুকু মার্জিন নেবে। অর্থাৎ আমাদের মার্জিনটা এরকম হয়, উপর থেকে শুরু করে ঘড়ির কাঁটার দিকে ঘোরে। সো উপরে 10 পিক্সেল, এরপরে ঘড়ির কাঁটা অনুযায়ী ডান পাশ আসে, ডান পাশের 10 পিক্সেল, এরপরে বটমের 10 পিক্সেল এবং সবার শেষে বাম পাশের 10 পিক্সেল। এখন যদি আমি বাম পাশের 10 পিক্সেল বাদ দিয়ে দিই, স্বাভাবিকভাবে আমরা বলতে পারি যে যেহেতু এটা মার্জিন, অর্থাৎ চার সাইডকেই ইন্ডিকেট করবে, তো আমরা যেটা বলতে পারি যে আমাদের লেফট সাইডের মার্জিনের কি হবে। আমাদের শব্দগুলো আমরা লাইফে যেভাবে ইউজ করি সেটা হচ্ছে উপর নিচ ডান বাম। তো আমরা দেখব আমাদের কোনটা মিসিং আছে। আমাদের এখানে মিসিং আছে লেফট সাইডের মার্জিন। তো আমাদের দৈনন্দিন ব্যবহারের শব্দটা হচ্ছে ডান বাম, অর্থাৎ বামেরটা না থাকলে অবশ্যই ডান পাশেরটা নিয়ে নেবে। তার অর্থ হচ্ছে উপর, ডান, বা টপ, রাইট, বটম, এবং এরপরে যেহেতু লেফট নাই, এর জন্য রাইটের মার্জিনটাই ও 10 পিক্সেল লেফটেও নিয়ে নেবে।
একইভাবে যদি আমাদের বটম না থাকে তখন বটম বটম এবং লেফট মিসিং, তো উপর নিচে টপের মার্জিনটা নিয়ে নেবে এবং ডান বামে রাইটের মার্জিনটা নিয়ে নেবে। একইভাবে যদি আমাদের রাইটও মিসিং থাকে তখন কি হবে, একটাই আছে, তো সেই ক্ষেত্রে আমাদের মার্জিনটা হবে কি, মার্জিন স্বাভাবিকভাবে যে একটা আছে ওইটাই চারপাশে নিয়ে নেবে। এভাবে আমরা শুধুমাত্র মার্জিন কোড লিখে, মার্জিন টপ বটম লেফট রাইট এই চারটা আলাদা আলাদা কোড না লিখে শুধুমাত্র মার্জিন কোড লিখেই আমরা টোটালটা বুঝতে পারি। তো আমি এখন আমাদের ডিপটাকে মাঝে নিব। মাঝে নিতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে মার্জিন উপর নিচে আমাদের কোনো মার্জিন দরকার নেই, ডান বামে আমরা কতটা মার্জিন দিতে পারি। ডান বামে আমরা ধরার ক্ষেত্রে ধরে নিই যে আমরা 400 পিক্সেল দিলে হয়তোবা ডিপটা মাঝখানে আসবে। আমরা একটু চেক করে দেখি, অনেক বেশি চলে গিয়েছে, এটাকে আমরা আরেকটু কমিয়ে দিই 300 পিক্সেল। আমাদের মনে হতে পারে যে আমাদের ডিপটা মাঝখানে চলে এসেছে, আসলে কি তাই হয়েছে? এটা হয়তো স্বাভাবিকভাবে মনে হতে পারে। তো আমরা যদি একটু রিসাইজ মুডে যাই তো দেখা যাচ্ছে যে আসলে আমাদের ডিপটা মাঝখানে আসেনি, কারণ যখনই ছোট করছি, যদি আমার স্ক্রিন সাইজ এই সাইজের হয়, সাপোজ 1145 পিক্সেল হোয়াইট, তো সেই ক্ষেত্রে হবে কি, মনে হবে আমাদের দেখা যাচ্ছে ডিপটা আসলে মাঝখানে আসেনি। নর্মালি বাম পাশ থেকে 300 পিক্সেল মার্জিন লেফট নিয়ে ডানে সরে এসেছে, তাই তো। তো এই জিনিসটা ঠিক করতে গেলে আমাদেরকে কি করতে হবে, আমরা জানি না যে আমাদের স্ক্রিন সাইজটা কত হবে, তো আমরা সিএসএসকে অর্ডার দিব এমনভাবে যে লেফট রাইটে যতটুকুই ফাঁকা থাকুক আমরা ডিপটাকে মাঝখানে নিয়ে আসব। তো সেই ক্ষেত্রে কি করতে হয়, আমার ব্রাউজার অটোমেটিক্যালি যাতে ডিটেক্ট করতে পারে যে কতটুকু ফাঁকা আছে সেটা দুই ভাগে ভাগ করে লেফটে এবং রাইটে দিয়ে দেবে। তো আমাদের সেই ক্ষেত্রে কোডটা হবে অটো, লেফট এবং রাইটে অটো মার্জিন দিয়ে দেওয়ার কারণে ডিপটা স্বাভাবিকভাবে মাঝখানে চলে আসবে। এবারে লক্ষ্য করুন, আমরা আমাদের স্ক্রিন সাইজ যত ছোট বা বড়ই হোক না কেন ডিপটা সবসময় মাঝখানে থাকবে। তো নর্মালি ডিপ মাঝখানে আনার জন্য যে ওয়েটা ইউজ করা হয় সেটা হচ্ছে লেফট রাইটে মার্জিন সেট করা, লেফট রাইটে অটো মার্জিন সেট করা, এবং উপর নিচে আপনার প্রয়োজন অনুযায়ী যদি আপনার উপরে 20 পিক্সেল ফাঁকা দিতে হয় তো উপর নিচে এভাবে দিতে পারেন। দেখেন আমাদের ওয়েবসাইটটা উপরে অলরেডি 20 পিক্সেল ফাঁকা হয়ে গিয়েছে। তো এভাবে আমরা মার্জিন সেট করতে পারি। এরপরে আছে আমরা যে জিনিসগুলো শিখলাম মার্জিন। এবারে আমরা একটু প্যাডিংয়ের ব্যাপারে আসি। প্যাডিংটা কি? মার্জিন দেখলাম আমার বডি থেকে সরে আসছে, অথবা যে তার প্যারেন্ট ডিপ থেকে সরে আসবে, অর্থাৎ দ্বিতীয় কারো সাপেক্ষে মার্জিনটা কি কাজ করে, দ্বিতীয় কোনো এলিমেন্টের সাপেক্ষে ও যতটুকু সরে যাবে সেটাকে বলা হয় মার্জিন। আমরা যদি প্যাডিংয়ের কথা বলি, প্যাডিংটা কি করবে? প্যাডিং যদি আমরা 20 পিক্সেল দিই, এর অর্থ এটাও ঠিক মার্জিনের মতো, মার্জিনের হিসাবটা যেরকম দেখালাম, আমরা প্যাডিং টপ, প্যাডিং বটম, প্যাডিং লেফট, প্যাডিং রাইট আলাদাভাবে দিতে পারি মার্জিনের মতোই। আবার প্যাডিং আমরা জাস্ট প্যাডিং লিখে একই সাথে চারপাশের প্যাডিংটাও দিতে পারি। তো আমরা একটু বাড়িয়ে দিই, 50 পিক্সেল করলাম। তো আমাদের প্যাডিংটা দেখবেন যে স্বাভাবিকভাবে আমাদের ডিপটা যে সাইজের আছে, প্যাডিং 20 পিক্সেল দিলে চারপাশ থেকে 20 পিক্সেল করে বেড়ে যাবে। দেখুন যে উপরে নিচে আমরা নর্মালি একটু ইন্সপেক্ট এলিমেন্টের মাধ্যমে আগে দেখে নিই, ডিপটার আমরা হলুদ একটা বর্ডার দেখতে পাচ্ছি, অর্থাৎ এটা হচ্ছে মার্জিন, এবং ভিতরে যে নীলচে যে অংশটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অ্যাকচুয়াল বডি। এবারে আমরা যদি রিফ্রেশ করি, আমাদের ডিপটা অলরেডি বেড়ে গিয়েছে চারপাশে, অর্থাৎ 20 পিক্সেল করে বেড়ে গিয়েছে। এবারে দেখুন আমি যখন ধরলাম তখন বেগুনি রঙের একটা বর্ডার দেখা যাচ্ছে, অর্থাৎ চারপাশে, এক মিনিট, আমি খুব সম্ভবত 50 পিক্সেল দিয়েছি, হ্যাঁ। তো উপরে নিচে হলুদ যে সিলেক্টেড অংশটা দেখা যাচ্ছে সেটা মার্জিন, এবং ভিতরে যে নীল বেগুনি রঙের যে অংশটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে চারপাশ থেকে 50 পিক্সেল প্যাডিং নিয়েছে। তো আমার অ্যাকচুয়াল ওয়ার্ক এরিয়া হবে
এই ডিভের জন্য ভিতরে যে নীল অংশটা দেখা যাচ্ছে এটা, এবং চারপাশে প্যাডিং যে অংশ আছে সেটা শুধুমাত্র বডিকে বাড়িয়ে নিল, কিন্তু আমার সেই অংশে কোনো লেখা হবে না। আই মিন আমরা যে কোনো এলিমেন্টই দেই না কেন ওই প্যাডেড পার্টটুকুতে কোনো লেখা অথবা কোনো ইমেজ বা যা কিছুই নিই না কেন সেটা যাবে না। সো এটাই হচ্ছে আমাদের প্যাডিং। আমরা প্যাডিংটা কেন দিই নর্মালি, যদি আমাদের প্যাডিংটা না দিতাম, স্বাভাবিক আমরা একটু লিখে আসি HTML এ, দিস ইজ আওয়ার টেক্সট, আমরা এই লেখাটুকুই বারবার দিতে পারি। আমরা 5-6 বার দিলাম যাতে একটু টেক্সটটা বেশি হয়। আসলে আরও অনেকবার দিলে জিনিসটা বুঝতে পারা যাবে। তো আমরা টেক্সট দিলাম, অনেকখানি টেক্সটই হলো। তো দেখুন আমাদের নর্মালি হলো কি বাম পাশ থেকে উপর থেকে অনেকটা পরীক্ষার খাতার মতো, তাই তো? পরীক্ষার খাতার মতো আমাদের একটা নির্দিষ্ট অংশ ছেড়ে দিয়ে কাজ হচ্ছে। তো আমি আগেই বলেছিলাম যে পরীক্ষার খাতায় যেটা থাকে সেটাকে প্যাডিং বলা হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ঠিক পরীক্ষার খাতার মতো আমরা চারপাশে একটা নির্দিষ্ট অংশ ছেড়ে দিয়ে তারপরে কাজ করছি। আমাদের মেইন ওয়ার্ক এরিয়া শুরু এখান থেকে, এবং এই ভিতরে যতখানি লেখা আছে এগুলো সব মেইন ওয়ার্ক এরিয়ার ভিতরে, এবং চারপাশে 50 পিক্সেল করে প্যাডিং আছে। আমরা যদি প্যাডিংটাকে অফ করে দিই তো দেখা যাচ্ছে আমাদের লেখাটা উপর থেকে একেবারে কোণা থেকে শুরু হয়েছে। তো এটা দেখতে খারাপ লাগে, যেটা আমাদের পরীক্ষার খাতায়ও খারাপ লাগে। সৌন্দর্য বৃদ্ধির জন্য আমরা প্যাডিং দিয়ে থাকি পরীক্ষার খাতায়, আমরা অনেকেই মার্জিন বলি, কিন্তু সেটা আসলে মার্জিন না, সেটা অ্যাকচুয়ালি প্যাডিং। তো আমরা প্যাডিং সম্পর্কেও জানলাম, মার্জিন সম্পর্কেও জানলাম। এবারে দেখা যাক, আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেটা আপনাদের ইন ফিউচারে রেসপন্সিভ ডিজাইন করতে কাজ দিবে। যেমন আমাদের হাইটটা আমরা 300 পিক্সেল দিয়েছি, এটা যদি 100 পিক্সেল হতো তো সেই ক্ষেত্রে কি হতো আমরা একটু দেখি। আমরা বটম প্যাডিংটাও উঠিয়ে দিই, টোটাল প্যাডিংটা আপাতত উঠিয়ে দিই যাতে আমরা হাইটের ব্যাপারটা পারফেক্টলি বুঝতে পারি। তো দেখা যাচ্ছে কি আমরা একটা ফিক্সড হাইট দিয়েছি, তাই তো? এটা হচ্ছে অ্যারাউন্ড 100 পিক্সেল। তো স্বাভাবিকভাবে যখন আমরা ফিক্সড একটা হাইট দিব, ভিতরে যে এলিমেন্টই থাকুক না কেন, সেই এলিমেন্টটা যতখানেই যাক না কেন আমার হাইটটা ওই পিক্সেলই থাকবে। যেমন এখানে 100 পিক্সেল দিয়েছি, 100 পিক্সেল দেওয়ার কারণে আমার ডিভের বডিটা স্বাভাবিকভাবে 100 পিক্সেলই রয়েছে, কিন্তু ভেতরের এলিমেন্ট যেমন এই টেক্সট অলরেডি বাইরে চলে গিয়েছে যেহেতু বেশি হয়েছে। তো রেসপন্সিভ ডিজাইনের ক্ষেত্রে আমাদের যেটা হয়, আমরা হাইটটাকে অলওয়েজ ইগনোর করি, অর্থাৎ হাইটটা আমরা দেই না। সো হাইটটা যখন আমরা দেই না তখন আমাদের হাইটটা কি হয়, অটোমেটিকলি নিয়ে নেয়। আপনার এখানে হাইটটাকে 100 পিক্সেল না দিয়ে অটোও দিতে পারেন, ঠিক সে আগের মতো অটো, অর্থাৎ নিচে কাউন্ট করে নেবে। তো অটো দিলেও দেখা যাচ্ছে যে যতখানি প্রয়োজন হয় ততখানি হাইট ও অটোমেটিকলি নিয়ে নেয়। তো এটা আমরা বুঝলাম হাইটটা কেন নিব না। তো আবারও আমি বলি যে রেসপন্সিভ ডিজাইনের ক্ষেত্রে স্বাভাবিকভাবে হাইটটা নেওয়া হয় না, যাতে হচ্ছে অটো হাইট পেয়ে যেতে পারে। যে কোনো একটা এলিমেন্ট, যে কোনো একটা ট্যাগ যেন অটো হাইট পায়, এই জন্য আমরা হাইট নিব না। ক্ষেত্র বিশেষে হয়তো হাইটটা নিতে হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা হাইট নিব না। তো